12 অবধি হয়েছিল তাই তো? বলো তেরোটা। মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে? তাহলে কি হবে? মাইনাস, তাই তো? আচ্ছা, তাহলে 12.5 সেন্টিমিটার মাইনাস 8.5, তাই তো? হ্যাঁ, কত হবে মাইনাস করলে বলো? এটা 0, এটা 4, তাহলে কি লিখতে হবে? এখন 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। তাই তো? 14টা দেখো, পড়ো 14টা। 14টা আছে আমার খাতার দৈর্ঘ্য। আচ্ছা ঠিক আছে, দৈর্ঘ্য লিখে রাখো, খাতার দৈর্ঘ্য, দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে খাতার দৈর্ঘ্য আর প্রস্থ লিখে রাখো। দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আর প্রস্থ লেখো 12 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে পরিসীমা কত জিজ্ঞেস করেছে, তাই তো? এই তো, এভাবে লিখে দাও। তাহলে পরিসীমা কি বলো, কি করে বার করে? এটা আয়তক্ষেত্র হলো তো, তাহলে বলো আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে বার করে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? মনে ছিল তো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ, 2 ইন্টু এল প্লাস বি। এল মানে কি জানো? এল মানে হচ্ছে লেন্থ। এই যে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, এল ই এন জি টি এইচ, লেন্থ। আর এটা হচ্ছে ব্রিথ, বি আর ই এ ডি টি এইচ। ঠিক আছে, মানে প্রস্থ। তাহলে কত হলো? 15 প্লাস 12, তাহলে 2 গণিত কত? 27, তাই তো? 27 গুণ কত? 54 সেন্টিমিটার। বোঝা গেল? 15টা দেখো, একবারে লিখবে। 15টা দেখো। বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল বা 125.50 টাকার ডাল ও 242.50 টাকার সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসাব করুন। তাহলে চাল 200 টাকা, সব ডাল হচ্ছে 125.5, তাই তো? তাহলে ডাল লিখবে এই যে 125.5, তাহলে এটা 200.0 করে দাও, তাই তো? মেলানোর জন্য। আর সবজি কত? 242.5, 242.5। তাহলে 5 আর 5 যোগ করলে 10 এর 0, হাতে থাকবে 1, যে 1 উপরে লিখে দিলাম, তাই তো? হ্যাঁ, 5 আর 2 7 থাকে 8, 24 12 36 আর 20 56, তাই তো? তাহলে তিনি মোট কত টাকা খরচ করেছেন? ঠিক আছে, 568 টাকা খরচ করেছেন। বুঝতে পারছো তো? ঠিক আছে, আচ্ছা। 16টা বলো। 16টা আছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেমি। সাহিল কত বেশি লাফিয়েছে দেখি। তাহলে সাহিল কত লাফিয়েছে? 182. কত? 88 সেমি, তাই তো? আর মুন্না কত লাফিয়েছে? 179.25, তাই তো? তাহলে সাহিল কত লাফিয়েছে দেখার জন্য কি বার করতে হবে?
বিয়োগ করতে হবে। কি করে করবে? 5 থেকে 8 থেকে 5 বাদ দিলে 3, 8 থেকে 2 বাদ দিলে কত? টাকা 2 বাদ দিলে 6 6, তাই তো? এটা 79 আছে আর 82 মানে 3, তাই তো? 9 আর 3 এ 12 হয় থাকবে 1, 17 আর 18 হয়ে গেল। কি বুঝতে পারলে? এই যে আর ক্যারি মানে হাতে যেটা ধরতে হয় সেটা বিয়োগে নিচেরটার সঙ্গে যোগ হয়, জানো তো? হ্যাঁ, জানো তো এটা? এত সেন্টিমিটার। কি লেখা আছে? সাহিল কত বেশি লাফিয়েছে। বেশি লাফিয়েছে, তাই তো? ঠিক আছে, তারপরটা দেখো, 17টা বলো। 17টা বলেছে 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো দেখি। তো এখানে বইতে কি লেখা আছে না, 2.172 এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো, তাই তো? তাহলে 5 থেকে কত বিয়োগ করলে কি বলেছে? 2.172 পাবো। 5 থেকে কত বিয়োগ করলে তাহলে কি করতে হবে? বিয়োগ করে দাও, তাই না? তাই তো হয়। 10 থেকে কত বিয়োগ করলে 6 পাবো? 10 থেকে 6 বিয়োগ করলে 6। 10 কত কত বিয়োগ করলে 6 পাবো? 4 বিয়োগ করলে, তাই তো? 4টা পর থেকে এলো 10 থেকে 6 বিয়োগ করে, তাই তো? ঠিক তেমনি 5 থেকে, এবার 5 এর পরে দশমিকের পরে 3 ঘর দিতে হবে, ঠিক আছে? 2.172 কেন? কারণ এখানে যেটা বিয়োগ করবে সেটাতে দশমিকের পরে 3টে ঘর রয়েছে। 5 মানে 5 দশমিক কিছু নয়, তাই 3টে ঘরের সঙ্গে সমান করার জন্য 3টে শূন্য দেওয়া হবে। বোঝা গেল? তাহলে কত হলো বলো? 2 আর কত 10 বলো? 2 আর 8 এ 10 হয় থাকবে 1, 7 একে 8 আর 2 এ 10 হয় থাকবে 1, 1 একে 2 আর 8 এ 10 হাতে থাকবে 1, 2 একে 3 আর 2 এ 5, তাই তো? হ্যাঁ, তাহলে এত বিয়োগ করতে হবে। ঠিক আছে? আঠারোটা বলো। 18টা বলেছে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো দেখি। তাহলে আগে বিয়োগটা করতে হবে। তাহলে 4.15 থেকে তুমি কি বিয়োগ করবে? 2.647, 2.647, তাই তো? বিয়োগ করতে হবে তো? এটাকে এখানে 0 বসে যাবে। 7 আর 3 এ 10 হয় থাকবে 1, 4 একে 5 শূন্য হয়ে গেল। আবার 6 আর 5 এ 11 হাতে থাকবে 1, এই যে 2 আর 1 এ 3, 4 থেকে 3 বাদ দিলে 1। এবার বলেছে এর সঙ্গে কত যোগ করলে 10 পাও বলেছে, তাই তো? তাহলে এবার কি করতে হবে? এরকম করে লেখা যায় যে, মনে করি এর সঙ্গে এ যোগ করলে 10 পাবো, যেমন সে শূন্যস্থান পূরণ থাকে তোমাদের, তাই তো? হ্যাঁ, এরকম থাকে তো শূন্যস্থান পূরণ। তাহলে এর মান কত? 10 মাইনাস 1.503, তাই তো? তুমি তো এর মান বার করবে, এই জায়গাটা মান বার করবে তো? তাহলে এবার করে দাও, এই যে তাহলে কত হচ্ছে? 10 মানে আমরা 10.3টে শূন্য লিখবো, 3টে শূন্য লিখবো তো? কারণ 1.503 এর মধ্যে দশমিকের পরে 3টে ঘর রয়েছে, এটা তো? হ্যাঁ, তাহলে কত হবে? 3 আর 7 এ 10 হাতে থাকবে 1, 1 আর 9 তে 10 হাতে থাকবে 1, 5 একে 6 আর 4 এ 10 হাতে থাকবে 1, 1 আর 1 এ 2, 8 থেকে আর 10 থেকে 2 বাদ দিলে 8, তাই তো? তাহলে কত যোগ করতে হবে? 8.497 যোগ করতে হবে।
কি মাথায় ঢুকলো? 19 বলো। 19 এ মান নির্ণয় করি। প্রথমটা কি আছে বলো? 0.07 যুক্ত 0.09 0.07 যুক্ত 0.09। 9 আর সাথে 16 6 আর থাকবে 1 1 বসিয়ে দাও, তাই তো? এখানে আবার লিখতে হবে এরকম করে নির্ণেয় মান। নির্ণেয় মান সমান 0.16, ঠিক আছে? বিয়েরটা বলো কি আছে? এটা আছে 4.11 যুক্ত 1.6। তাহলে 1.6 ঠিকঠাক জায়গা বসাবে কিন্তু, হ্যাঁ? দশমিকের নিচে দশমিক, বুঝতে পারলে? এখানটা শূন্য দিয়ে দিলাম, যোগ করলে কত? 5.71, তাই তো? হ্যাঁ, আবার এখানে লিখতে হবে নির্ণেয় মান। ঠিক আছে? সি এরটা বলো। সি এটা আছে 312.61 যুক্ত 276.72। 276.72। বলো কি হবে? এই যে 2 আর 1 3, 6 এর সাথে 13 3 হাতে থাকবে 1, তাই তো? 6 একে 7 আর 2 9, দশমিক দিয়ে দিলাম। 7 আর 1 8, 3 আর 2 5, তাই তো? ডেটটা কি আছে বলো? 5 মাইনাস, তাই তো? হ্যাঁ, মাইনাস কত বলেছে? 5 মাইনাস 0.35। আচ্ছা, 0.35, 0.35। ঠিক আছে? তাহলে 5 আর 5 এ 10, হয় থাকবে 1। 5 একে 6 আর 4 এ 10, হয় থাকবে 1। 5 একে 6 আর 4 এ 10, তাই তো? হয় থাকবে 1। এখানে তাহলে 1 হয়ে গেল, হ্যাঁ? তাহলে এখানটা কত হবে? 4। কি আছে? 27.56। 27.56 যুক্ত 14.6। 6 9, আচ্ছা, 9 আর 6 15 5, হয় থাকবে 1। 6 কে 7 আর 5 12 2, হয় থাকবে 1, তাই তো? 4 একে 5 আর 7 12 2, হয় থাকবে 1 4, তাই তো? আচ্ছা, এবার দেখেছো নির্ণেয় মানে যোগ বিয়োগ একসঙ্গে দিয়েছে। ঠিক আছে, প্রথমে কি আছে জিনিসটা এরকম দেওয়া আছে, আগে এরকম লিখে নেবে 4.3 প্লাস 3, তাই তো? মাইনাস 6.4। তাহলে এখন কি করবে? আগে যোগটা করে নেবে, হ্যাঁ? এই যে 4.3 এর সঙ্গে আগে 3.0 যোগ করে নিলাম, তাই তো? 3 মানে তো 3.0, তাহলে 4 আর 3 এর 7.3, ঠিক আছে? এবারে 7.3 থেকে 6.4 বাদ দিচ্ছি, তাই তো? 4 আর 9 13 3, হয় থাকবে 1। 6 কে 7 কেটে যাবে, 0.9। মান কত হলো? 0.9। জিতে কি আছে? 3.36 মাইনাস
4.62, তাই তো, প্লাস 2.18। এবার তুমি তো আর বড় থেকে ছোট মাইনাস করতে পারবে না এখন, ঋণাত্মক রাশি তো তোমাদের নেই, আপাতত তো নেই, তাহলে এটার সঙ্গে এটা যোগ করতে হবে তো, বুঝতে পারলে কনসেপ্টটা কিরকম করে করতে হয়? তাহলে দেখো 3.36, এর নিচে কি লিখবো 2.18, তাই তো, হ্যাঁ যোগ করে দেবো, তাহলে 8 আর 6 14, 4 হয়ে থাকবে 1, 3 আর 2 5, আর 3 আর 2 5, সেখান থেকে 4.62 মাইনাস করবো, তাই তো, 2 আর 2 4, 6 আর 9 15 হয়ে থাকবে 1, 4 একে 5, 5 মাইনাস 5 0, বুঝতে পারলে? জি হয়ে গেল। বলো এই যে কি আছে, এই যে আছে 2.67, হ্যাঁ বলছে 11টা কোথায় লিখেছে? 11, ইয়েটার 11টা 11 কোথা থেকে আছে? ওইটা না, এই ইয়ের চোখটার নিচে 11, ওটা 14 69 ছিল। চোখটা যেটা ক্যারি হয় না, হাতে থাকে এক, সেগুলো হাতে গুলো ধরেছি, বুঝতে পেরেছো? 2.67 মাইনাস 3 বলো কি আছে, 727, 7 যুক্ত 4.2। হ্যাঁ তাহলে আবার একই রকম করতে হবে, এটা থেকে ওটা বিয়োগ করতে পারবে না তো, না, তাহলে 2.67 এর সঙ্গে আগে 4.2 যোগ করবে, দশমিকের নিচে দশমিক বসালাম, যোগ করে কত হলো 7, 6 2 8, 4 আর 2 6, সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছি 3 আবার দশমিক, দেখো 7 2 7, এটা শূন্য করে দিলাম, তাই তো, দশমিকের নিচে দশমিক বসাবো, মাইনাস করছি, যোগ করে দিও না আবার, 7 আর 3 10, 7 আর 3 10 হয় থাকবে 1, 2 একে 3 আর 4 এ 7 হয়ে গেল, আর এখানে 1 আর এখানে 3, তাই তো, বুঝতে পারলে? বিয়োগ করার জায়গায় যোগ করে দিও না, এরপর হচ্ছে লিখে না এগুলো, এরপর বসে দেখি 1.5, লিখে না সব করে তারপরে বলবো। আমার জিএটা চলছে, আমি ফার্স্টে শুরু করে ফার্স্টে হয়ে গেল, পরে শুরু করেছি হাতের লেখা যদি না বুঝতে পারি, বিজ্ঞান পরীক্ষা
ডাকাই উচিত। শিবকে তোর কাছে একটা হায়াবুসা কিনে এই চুপ কর, লিখতে দে। কত নম্বর হচ্ছে? আমার এফেক্ট লিখে নাও, লিখে নাও। স্যার বলছি আমাদের অধ্যায় 6 পর্যন্ত হবে পরীক্ষা। ঠিক আছে। কতটা চলছে? জিএস লিখে নাও, লিখে নাও। চলো।
আচ্ছা, 1.5 প্রথম অঙ্কটা বলো কি লেখা আছে। কোণগুলি ঠিক ঠিক করে লেখার চেষ্টা করে, তাই তো? তাহলে তোমাকে 4 রকম কোণ দিচ্ছে, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, সমকোণ, সরল কোণ, স্থূল কোণ। তাহলে 4টে খোপ করো, কত পাতা? এই যে বুঝে গেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে খোপ করো। তাহলে প্রথমে কি আছে? সূক্ষ্ম কোণ, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? সূক্ষ্ম কোণের পরে সমকোণ, সরল কোণ, স্থূল কোণ। অ্যাকচুয়ালি সমকোণের পরে স্থূল কোণ হয়, ঠিক আছে? তারপরে লাস্টে সরল কোণ। বোঝা গেল? স্যার বলছি এটাকে বক্স এই তো এভাবে লেখো যেন পর পর, এবার যেটা যেখানে ঢোকাতে হবে এরকম করে 4টে খোপ করে দেবে, এই যে এরকম করে, ঠিক আছে? প্রথম কোণটা কত আছে? প্রথম কোণটা আছে 12 ডিগ্রি। 12 ডিগ্রি মানে কি? প্রথম কথা বলো, সূক্ষ্ম কোণ কাকে বলে? সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, তাহলে সূক্ষ্ম কোণ মানে হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, তাই তো? সমকোণ মানে একদম 90 ডিগ্রি, ঠিক আছে? স্থূল কোণ মানে গ্রেটার দেন 90 ডিগ্রি কিন্তু লেস দেন 180 ডিগ্রি, তাই তো? আর সরল কোণ মানে একদম 180 ডিগ্রি, কি তাই তো? আচ্ছা, এবার বলো তাহলে কি হচ্ছে? প্রথমে 12 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রিটা তাহলে সূক্ষ্ম কোণ হচ্ছে, ঠিক আছে? 22.5 ডিগ্রি এটাও সূক্ষ্ম কোণ, তাই তো? তারপর কত ডিগ্রি আছে? তারপরে হচ্ছে 180 ডিগ্রি, এটা সরল কোণ। এটা সরল কোণ 180 ডিগ্রি। তারপরে তারপরে হচ্ছে 179, 179 এটা স্থূল কোণ। তারপরে তারপরে হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি কি কোণ? 100 ডিগ্রি হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ। তারপরে 100 পর কি আছে? 39 ডিগ্রি। 39 ডিগ্রি হচ্ছে সূক্ষ্ম কোণ। তারপর কি আছে? তারপর হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। সমকোণ। তারপরে তারপরে হচ্ছে 69 ডিগ্রি, এই যে 69 সূক্ষ্ম কোণ, তাই তো? তারপরে কি আছে? 91 ডিগ্রি। তাহলে 91 ডিগ্রি কি? স্থূল কোণ, তাই তো? এরপরে কি হয় জানো তো? সরল কোণের পরে এরপরে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ সরল কোণের পরে মানে মানে হচ্ছে গ্রেটার দেন 180 ডিগ্রি কিন্তু লেস দেন 360 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পারলে তো? আর তারপরে হচ্ছে পূর্ণ কোণ। পূর্ণ কোণ কত? 360 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণকে ইংলিশে বলা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে? বুঝতে পারলে? সূক্ষ্ম কোণকে ইংলিশে বলা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা, লিখে নাও। রিফ্লেক্স অ্যাঙ্গেল কিন্তু লেস দেন 360 আচ্ছা ঠিক আছে। এটা গোলক কাঠের কোণ, চাঁদাটা আছে কোথায়? একটু নতুন নতুন
আমার সব আছে পেন্সিল নাই আচ্ছা আমাকে তুলে কোথায় দুটো আছে আমার আগে এরকম পেন ছিল পেন্সিল like she's like how is this man তারপরটা দেখো সমকোণ ইকুয়াল টু কি লেখা আছে দেখো 2 নম্বরে না সরল কোণ ইকুয়াল টু দেখো সরল কোণ তাই তো ইকুয়াল টু 2 ইন্টু 90 ডিগ্রি মানে সমকোণ তাই তো হ্যাঁ কি তাই তো 180 ডিগ্রি মানে 2 ইন্টু 90 ডিগ্রি তো তাই কি লেখা আছে তাই সরল কোণ সমকোণের দ্বিগুণ ওটা লিখে নাও বই থেকে তাই সরল কোণ সমকোণের দ্বিগুণ কথাটা লিখে নাও সরল কোণ কমা সমকোণের দ্বিগুণ বলে লিখে নাও এটা লেখা হয়ে গেছে এটা লিখে নাও তারপরে দেখো 3 কি লেখা আছে দেখো ঠিক আছে দেখো নিচের কোন কোন দৈর্ঘ্যের একাংশ দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় ত্রিভুজ তৈরি করার শর্ত জানো যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর সমান নয় কিন্তু বৃহত্তর হতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার এখানে কি দেওয়া আছে 2 3 আর 4 দেওয়া আছে ঠিক আছে তাহলে 2 3 4 দেওয়া আছে ঠিক আছে তাহলে 2 প্লাস 3 কি করব 5 গ্রেটার দেন 4 3 প্লাস 4 7 গ্রেটার দেন 2 তাই তো আর 2 প্লাস 4 ইকুয়াল টু 6 গ্রেটার দেন কত 3 হ্যাঁ তাহলে কি লিখতে হবে ত্রিভুজ অঙ্কন সম্ভব ত্রিভুজ অঙ্কন সম্ভব না ব্যাপার নেই তোমাকে জিজ্ঞেস করেছে ত্রিভুজ আঁকা যাবে কিনা জিজ্ঞেস করেছে তোমাকে ত্রিভুজ আঁকতে বলেনি তোমাকে যদি বলতো তাহলে লিখে দিত যে 2 3 এবং 4 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো
ঠিক আছে 2 3 4 4 3 7 দেওয়া আছে। বিটা দেখো দেখো 4 3 আর 7 দেওয়া আছে তো, কিন্তু 4 প্লাস 3 আমি যদি যোগ করি তাহলে তো 7 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে অঙ্কন সম্ভব নয়, অঙ্কন সম্ভব নয়, কারণ যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। বোঝা গেল? যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সমান নয় কিন্তু, তাই এখানে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। ঠিক আছে, তারপরে কত আছে? 1 3 2 1 3 2 সম্ভব নয়। কেন সম্ভব না? তার কারণ 1 আর 2 যদি যোগ করো তাহলে 3 হয়ে যাবে, তাহলে হচ্ছে ত্রিভুজ অঙ্কন সম্ভব না। বুঝতে পারলে কনসেপ্টটা? পরীক্ষা যেন এখান থেকে একটা অঙ্ক যেন ভুল না হয়। একটা সিলি মিস্টেক করা যাবে না, কোনো ভুল করা যাবে না। আর তারপরে চারেরটা তো কিছু আছে, ছেড়ে দাও। আচ্ছা চারেরটা দেখো, চারটা মানে ডি এরটা বাদ দাও, ডি এরটা তো খোপ দেওয়া আছে তাই তো, ডি এরটা খোপ দেওয়া আছে তো। আচ্ছা চারেরটা দেখো, চারটা কি লেখা আছে? সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে জানো? হ্যাঁ কি? সূক্ষ্মকোণ হচ্ছে যে হ্যাঁ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। না মোটেই না। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ। না, সেটাও না। ও তো সোজা নয়। লেখো যে ত্রিভুজের 3টি কোণ, এটা লেখা হয়ে গেছে? হ্যাঁ এটা লেখা হয়ে গেছে? তোমার হয়ে গেছে লেখা? লেখো যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলে। ঠিক আছে, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, বুঝতে পারলে? যে ত্রিভুজের, তোমরা কেন ভুল সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, লিখেছ? হ্যাঁ, 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যেমন ধরো এরকম, এই যে আর ত্রিভুজ অঙ্কন করা হলো, এই যেটা ধরো 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা 70 ডিগ্রি। 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? আর ধরো তুমি বলছিলে এটা সূক্ষ্মকোণ ত্রিভুজ, তো বলছিলে একটা কোণ সূক্ষ্মকোণ, তাহলে তো আরেকটা কোণ বেড়ে যেতে পারে, আরেকটা কোণ সমকোণও তো হয়ে যেতে পারে। মানে ধরো এরকমও তো হতে পারে, ধরো এরকম তুমি এরকমও তো হতে পারে। যে তুমি বলছো একটা কোণ সূক্ষ্মকোণ, ঠিক আছে, একটা 45 ডিগ্রি নিলাম, ধরো আরেকটা নিলাম 45 ডিগ্রি, আর এটা ধরো 90 ডিগ্রি, তাই তো? যখনই একটা ত্রিভুজের, কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, তখন সেটার নাম হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? 90 ডিগ্রি হলেই, একটা কোণ হলেই হয়ে যাবে। এখন বলবো যে দুটো কোণ হবে না কেন? দুটো কোণ তো 90 ডিগ্রি হতে পারবে না। দুটো কোণ যদি 90 ডিগ্রি হয়, 90 90 তে 180 হয়ে গেল, 0 ডিগ্রি কোণ হয় না। বোঝা গেল? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি এক্সাক্ট 180 ডিগ্রি হবে, কমও না বেশিও না। 179 হবে না, 181 হবে না। বোঝা গেল? তাহলে একটা ত্রিভুজে কটা সমকোণ থাকা সম্ভব? বলো, একটা ত্রিভুজে কটা সমকোণ থাকা সম্ভব? একটা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো পরটা কি আছে? স্থূলকোণী ত্রিভুজ। তো এটা লেখা হয়ে গেছে? ছবিটা আঁকছে। ছবিটা কিছু আঁকার দরকার নেই, এমনি একটা ত্রিভুজ এঁকে এরকম এঁকে এই যে এরকম 50 60 70 করে দাও। চাঁদা আছে নাকি? জ্যামিতি বক্স আছে? ওটা বাড়িতে করবে, বাড়ির কাজ। এখন একটা ত্রিভুজ এঁকে
এরকম করে দাও, ঠিক আছে? 50, 60, 70 বোঝা গেল? স্থূলকোণী ত্রিভুজ কি হবে? যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, বোঝা গেল? যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। কারণ দুটো স্থূলকোণ সম্ভব না থাকা, তাই তো? কারণ দুটো স্থূলকোণ তো 90, 90, 180 ডিগ্রি থেকে বেড়ে যাবে, তাই তো? ধরো স্থূলকোণ হচ্ছে একটা মিনিমাম সবচেয়ে ছোট 91 ডিগ্রি, সেটাকে যদি দুটো স্থূলকোণ হয়ে যায় 2 দিয়ে গুণ করলে তো তোমার 182 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেটাই তো 180 ডিগ্রি থেকে বেশি, তাই তো? দুটো স্থূলকোণ থাকা সম্ভব না। এই যে, ঠিক আছে, এই যে এটাকে বলে স্থূলকোণ, বোঝা গেল? কেন? কারণ এই যে 90 ডিগ্রি যেটা সমকোণ তার থেকে বেশি, এই যে বেশি হয়ে গেল, এই যে বেশি, ঠিক আছে? এ বি সি, তাহলে কোণ এ বি সি বলতে কাকে বোঝায়? বি কোণকে বোঝায়। হ্যাঁ, কোণ এ বি সি হলো গ্রেটার দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে? মানে স্থূলকোণ। ধরো 120 ডিগ্রি হলো, এটা ধরো 120 ডিগ্রি, ঠিক আছে? এটারও নাম দিয়ে দেবে এ বি সি। কোণ বলতে মাঝখানটাকে বোঝাবে, এবিসি মানে বি কোণ। এদিকে দেখো, এবিসি যা হবে সেটাকে তুমি উল্টো দিকেও লিখতে পারো, সি বি এ, কিন্তু বি কোণ মানে দেখতে হবে যে মাঝখানে যেন বি লেখাটা থাকে, ঠিক আছে? বি কোণ মানে এবিসি, বা মাঝখানে বিটা থাকবে, এই যে, ঠিক আছে? বুঝতে পারলে? পাঁচেরটা বলো। পাশের বর্গাকার চিত্রের পরিসীমা মাপি। তাহলে একটা বাহু 4 সেমি তো, এই যে বর্গাকার চিত্র 4 সেমি দিয়েছে বাহু, 4 সেমি বাহু, তাই তো? হ্যাঁ, তাহলে পরিসীমা কত হবে বলো? বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? তাই, ওটা ক্ষেত্রফল 4, এদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4, তাহলে কটা 4 আছে? 4টে 4, 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু 4, তুমি জানতে? 16 সেন্টিমিটার, বোঝা গেল? তুমি যেটা বলছো সেটা হচ্ছে ক্ষেত্রফল, মানে ভেতরটা, ঠিক আছে? পরিসীমা বাইরে হয়, বোঝা গেল? আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? এরপরে পরেরটা, পাশের বৃত্তাকার চিত্রের ব্যাস। তাহলে পাশের বৃত্তাকার চিত্রের ব্যাস কত? তাহলে বলো, পাশের যে বৃত্তাকার চিত্র, বর্গক্ষেত্রের মধ্যে বৃত্ত আছে, দেখেছো? হ্যাঁ, এই যে বর্গক্ষেত্র ছিল 4 সেমি, এর ভেতরেই বৃত্তটা ছিল, তাই তো? হ্যাঁ, এটা বৃত্ত তো, তাহলে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু একই তো। দেখো, এটাকে ব্যাস বলে তো, একটা বিন্দু থেকে পরিধির অপর বিন্দুর দিকে যাওয়া ব্যাস বলে তো, এই যে কেন্দ্রের মাঝখান দিয়ে। তাহলে এখানে লিখতে হবে যে বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রে, বলো কি হবে? বলো, আগে দেখে নাও কি হবে। বর্গক্ষেত্রের বাহু হবে তো, তাহলে কত সেন্টিমিটার হলো? 4 সেন্টিমিটারই তো হলো, তাই না? এটা তো 4 ছিল, বুঝতে পারলে? বৃত্তের ভেতরে তো বর্গক্ষেত্রটা আঁকা। তাহলে কি হবে? আর ব্যাসার্ধ তাহলে কত? তাহলে ব্যাসার্ধ মানে এই জায়গাটা তো, এই যে এখানটা তো। ব্যাসার্ধকে ইংলিশে কি বলে? রেডিয়াস বলে, যে রেডিয়াস। স্যার, রেডিয়াস একটা হারের নাম। একটা নাম হচ্ছে আলনা, হ্যাঁ, এটা হারের নাম আছে।
রেডিয়াসের হ্যাঁ আরের নাম আছে, দেখো ব্যাসার্ধ। রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কিভাবে বার করে বলো? বৃত্তের ব্যাসার্ধ কিভাবে বার করে? বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ বার করে, এটা জানো তো? জানা উচিত ছিল। ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে তো, ব্যাসের অর্ধেক তো 4/2 মানে কত? 2 সেন্টিমিটার, ঠিক আছে? আর ব্যাস মানে হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে? ব্যাসের ইংলিশ হচ্ছে ডায়ামিটার। এগুলো লিখলাম কিন্তু খাতায়, বোর্ডে সাপের ছবি আঁকলো সেটাও লিখবে, ঠিক আছে? বুঝতে পারলে? যা লেখানো হবে সেটা লিখবে, বুঝতে পারলে? দেখে নাও। হচ্ছে 1.6। বলছে 1.6টা কি এক্সারসাইজ নাকি বাংলা? 1.6 এক্সারসাইজ, ঐকিক নিয়ম আছে, তারপরে দেখো বার করেছো ঐকিক নিয়ম। প্রথম অঙ্কটা পড়ো, হয়ে গেছে লেখা? হয়ে গেছে? হয়ে গেছে লেখা? লিখে নাও।
হুম 1.6টা বার করো। বলো প্রথম অঙ্কটা কি আছে? প্রথমে আছে ইচ্ছামতি নদীর পাড়ে একটি অংশ বানাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বানাতে কতজন শ্রমিক? তাহলে কতজন শ্রমিক লাগবে, যেটা লাগবে সেটা ডান দিকে লিখবে, ঠিক আছে? এই যে এ দেখো, এটা হচ্ছে সময়, হচ্ছে দিন, ঠিক আছে? আর এদিকে হচ্ছে লোক সংখ্যা। লোক সংখ্যা জন। তাহলে বলো, তাহলে কি লেখা আছে পড়ো। কি লেখা আছে? হ্যাঁ 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 40 জন মানে 35 দিনে কাজ করার জন্য 40 জন শ্রমিক। এবার 28 দিনে শেষ করতে হবে, তাই তো? তাহলে কতজন লোক লাগবে? তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। কেন? কারণ কম সময়ের মধ্যে কাজ করতে হবে, তাই তো? আচ্ছা, এবার এরকম ভাবে লিখবে 35 জনের 35 দিন, 35 দিনে কাজ শেষ করতে প্রয়োজন 40 জন, তাই তো? এবার যদি একদিনে কাজ শেষ করতে হয় তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? বেশি। দিয়ে কি হবে? 35 ইন্টু 40 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কারণ 35 থেকে আছে। আবার যদি 28 দিনে কাজ করতে হয় তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? একদিনের থেকে তো কম লাগবে। একের থেকে, যে এই এক জিনিসটাকে বলা হয় ঐকিক নিয়ম, মানে এটা কি বলা হয়? ঐকিক, যে আউট অফ ওয়ান, মানে ঐকিক নিয়ম মানে এক ধরে করতে হবে, ইউনিটারি মেথড বলে, ঠিক আছে? ঐকিক নিয়ম মানে হচ্ছে ইউনিটারি মেথড। 35 ইন্টু 40 বাই 28, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে কি করবে? 28 কে 7 দিয়ে ভাগ করলে 4, একে 7 দিয়ে ভাগ করলে 5, 4 10 এ 40, তাহলে কত হলো? 5 ইন্টু 10 মানে 50 জন, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে মোট কতজন লোক লাগবে, উত্তর হবে মোট 50 জন। আর যদি জিজ্ঞেস করে যে অতিরিক্ত কতজন লাগবে, তাহলে কি হবে? এখানে 10 জন হতো। বোঝা গেল? তাহলে 50 জন লোক প্রয়োজন করে লিখতে হবে। দেখো পঞ্চাশ জন লোক প্রয়োজন। কোথায় আসছে? ওদিকে চল। হচ্ছে পড়া?
হয়েছে লেখা? দেখো দূরটা দেখো, দূরটা দেখো, দেখো কি আছে। রাজীব দেবাঙ্গনার মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি, প্রত্যেকে প্রতিদিন সম পরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কতদিনে 250টি অঙ্ক করতে পারে? তাহলে কি করে করবে বলো? রাজীব, দেবাঙ্গনা ও মাসুম ও তাজমিরা 6 দিনে 100টা অঙ্ক করতে পারে, তাই তো? প্রত্যেকে সমপরিমাণ অঙ্ক করে, তাহলে 6 দিনে 150টি অঙ্ক করে, তাই তো? 6 দিনে তাহলে প্রত্যেকে কটা অঙ্ক করবে? বড় বড় পড়ে দেখো। মাসুম তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করে। তারপরে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে অঙ্ক সময় অঙ্ক পাশে দিন, তারপর সময়ের পাশে দিন। আচ্ছা, তাহলে 150টি অঙ্ক করে 6 দিনে, আর মানে 250টি অঙ্ক করতে কতদিন লাগে? কজনের নাম লেখা যাবে? 4 জন আছে। করে দিচ্ছি, দেখো বলো, দেখো কি লেখা আছে যে প্রত্যেকে সমপরিমাণ অঙ্ক করতে পারে, তাই তো? তাহলে বলেছে কত দিনে করতে পারবে। দেখো অঙ্ক সংখ্যা, এদিকে দেখো, অঙ্ক সংখ্যা আর সময়, সময় হচ্ছে দিন। তাহলে 150টা অঙ্ক করতে 6 দিন সময় লাগে, তাই তো? 250টা অঙ্ক করতে ওদের কত দিন লাগবে? 4 জনের কত দিন লাগবে? ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 150টি অঙ্ক করতে সময় লাগে 6 দিন। তাহলে একটা অঙ্ক করতে কতদিন সময় লাগবে? 10 আর 250টা অঙ্ক করতে কত সময় লাগবে তাহলে? তাই তো? এটা কেটে দিলে তাহলে 6 × 25 কত? 150/15, তাই তো? তাহলে 10 দিন সময় লাগবে।
তাই তো? এবার লিখেছে রাজীব আর তানভীরা করবে, তাই তো মোট? হ্যাঁ, তাহলে রাজীব আর তানভীরা কত সময় লাগবে? রাজীব ও তানভীরার সময় প্রয়োজন কত? 10 দিন। 4 জনের 10 দিন সময় লাগে, 2 জনের লাগবে আরো ডবল লাগবে, এই যে 20 দিন। বোঝা গেল? হ্যাঁ, কি 4 জন মিলে তো অঙ্ক করলে 10 দিন সময় লাগবে, তাই 2 জনের তো 20 দিন লাগবে। বুঝতে পারছো? লিখে নাও, লিখে নাও। এবার বুঝতে পারলো কনসেপ্টটা? রাজীব ও তানভীরা, বৈধ উত্তর 20 আছে। আচ্ছা, তারপরে বলো, টিকেটটা বলো। 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে? তাহলে 2 জন একদিনে, তাহলে দেখো 2 জন কতজন লাগবে, তাই তো? তাহলে দরজার এরকম করে লিখবে, দেখো দাঁড়াও, এরকম করে লিখবে, দেখো দরজার 1/3 অংশ, 1/3 অংশ পালিশ করতে 1/3 অংশ একদিনে। পালিশ করতে দরকার 2 জন, তাই তো? তাই তো লিখেছে 2 জন একদিনে দরজার 1/3 অংশ পালিশ করতে পারে, তাহলে 2 দিনে 2/3 অংশ। দাঁড়াও, তাহলে 1/3 অংশ একদিনে পালিশ করে দরকার 2 জন, তো তাহলে 1 অংশ একদিনে পালিশ করতে কতজন লোক লাগবে বলো? 1 অংশ পালিশ করতে হবে, তাহলে 1/3 থেকে বেশি না কম? বেশি, তাহলে লোক বেশি লাগবে তো, তাই তো? তাহলে কত হবে? 2 গণিত কত হয়ে যাবে? 3। হ্যাঁ, 3 জন হয়ে গেল। আচ্ছা, এবার বলো 2/3 অংশ একদিনে পালিশ করতে কতজন দরকার? 2 × 3 × 2/3, তো তাই তো? আর বলেছে 2 দিনে পালিশ করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে 2/3 অংশ 2 দিনে পালিশ করতে কতজন লোক লাগবে? কম লোক লাগবে তো 2 দিনে, কারণ এক দিনের থেকে তো 2 দিন লাগবে, সময় তো বেড়ে গেল। সময় বেড়ে গেলে তো লোক সংখ্যা কমে যাবে। ইনটু 2/3 ইনটু 1/2, তাই তো? হ্যাঁ, তাহলে কতজন লোক লাগবে? এদিকে দেখো, এদিকে দেখো, এতজন কিরকম করে কাটবো? 2 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে কত? 2 জন। বোঝা গেল? 2 জন লোকই লাগবে। হ্যাঁ, এই যে উপরের 3 নিচের 3,
এদিকে দেখো, উল্টো পাল্টা করবে না, দেখে করবে আগে, বোর্ডে দেখাচ্ছে যখন দেখে করবে। দুজন লোক প্রয়োজন, ঠিক আছে? লিখে নাও। বলছি ওই বোর্ডটায় কি অন্য কোনো ক্লাসের ক্লাস করেন? না, ওরকম না, বোর্ডটা এক্সপেরিমেন্টাল ম্যাথমেটিক্স করি। কোন অঙ্ক কোন দিকে যাবে করে দেখি, কিরকম কিরকম জিনিসটা হবে। বলো, চারটা বলো। একটা হচ্ছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করো। তাহলে 500 জন ছাত্র কত দিনে চলবে, তাই তো? 500 জন ছাত্র, দেখো তাহলে কি হলো, দেখো 500 জন ছাত্র 175 কেজি চাল খায় 7 দিনে, তার মানে তো তাই, এক সপ্তাহ মানে 7 দিন তো, হ্যাঁ না না? এবার কি বলেছে, বলেছে 400 জন, তাহলে 75 কেজি চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে, 400 জন ছাত্রের, ঠিক আছে? এবার এবার বলো, একজন ছাত্র 175 কেজি চাল খেতে হবে, তাহলে সময় কতদিন লাগবে, বেশি লাগবে না কম লাগবে? তাহলে কি হবে, 7 ইন্টু 500, তো গুণ হয়ে যাবে তো। আচ্ছা, 400 জন ছাত্রের, ঠিক আছে, 400 জন ছাত্রের, আর এবার দাঁড়াও, ঐকিক নিয়ম তো 1 থেকে 1 করতে হবে। একজন ছাত্রের 1 কেজি চাল খেতে কতদিন লাগবে, কম লাগবে তো? তাহলে 7 ইন্টু 500 বাই 175 হবে এতদিন। আচ্ছা, 400 জন ছাত্র যদি 1 কেজি চাল খায় তাহলে সময় কম লাগবে তো, হ্যাঁ? নিচে 400 হয়ে যাবে তো, কম লাগে বলো তো, ভাগ, তাই তো? 400 জন ছাত্রের 1 কেজি চাল খেতে আরো সময় কম লাগবে তো। এবার বলো, এবার কত, এবার 400 জন ছাত্র কত কেজি চাল খাবে বলো? এই যে 100 কি লিখেছে, 75 কেজি চাল খরচ হয়ে গেল, খরচ হওয়ার পর, তাই তো? তাহলে 175 মাইনাস 75 মানে কত, 100 কেজি চাল। তাহলে 100 কেজি চালে আরো বেশি দিন লাগবে, তাই তো? 100 কেজি চাল খেতে, তাহলে 7 ইন্টু 500 ইন্টু 100 বাই 175 ইন্টু 400, ঠিক আছে? দেখো কি করে করবে, ভালো করে দেখো, এটা লিখেছো? আচ্ছা, এবার আবার সেম জিনিস এখানে লিখে নেবে, ঠিক আছে? কেন, তার কারণ হিসাবটা পরের লাইনে করবে, হ্যাঁ? এটা এটা কেটে গেল, 7 25 175 হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে কত হলো, 500 বাই 25 ইন্টু 4, তাই তো? তাহলে 25 কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 100 তো। তাহলে কত হবে, 5 দিন, তাই তো? তাহলে যে উত্তর হচ্ছে 5 দিন সময় লাগবে, বুঝতে পারলে? তাহলে কি লেখা আছে, কত দিন চলবে, তাহলে 5 দিন চলবে, বাকি চালে 5 দিন চলবে। বুঝতে পারলে, বাকি চালে 5 দিন চলবে।
হ্যাঁ ছাদে দিয়ে এসছি। বুঝতে পারলে তো? করো 5-টা করো, পড়ো। স্যার 5-টা করবো নাকি? লিখবো বলতে 4-টা লেখা হয়ে গেছে তো? তোমার লেখা হচ্ছে 4-টা হয়ে গেছে তো? এবার 5-টা পড়ো, পড়তে তো হবে, নাহলে শিখবে কি? আমি দেখেন অঙ্ক শেখাচ্ছি। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কত ব্যাস, ট্রাক্টর? তাহলে একদম সমান লিখে দাও। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে দেওয়া হয়েছে। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে কটা? 4টি। 4টি। তাই তো? আচ্ছা, এবারে 1 বিঘা জমি যদি 20 দিনে চাষ করতে হয় তাহলে ট্রাক্টর কটা লাগবে? কম লাগবে না বেশি লাগবে? হ্যাঁ, ইয়ে কম লাগে। কারণ কাজের পরিমাণ কমিয়ে দিলাম। 1 বিঘা জমি, ভালো করে বোঝো, তাই তো? এদিকে আগে দেখে নাও কত হবে। তাহলে 4/360 তো, এই যে 360 থেকে 1 হলো। আচ্ছা, এবার যদি 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে হয় তাহলে কটা ট্রাক্টর লাগবে? বেশি লাগবে না কম লাগবে ট্রাক্টর? বেশি লাগবে। 1 দিন করে দিলাম, সময় কমিয়ে দিলাম। সময় কমালে তো ট্রাক্টর বেশি লাগবে। দেখো, দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া, আগে লিখো না, আর এটা দেখে না আগে। যখন লিখতে টাইম দেবো তো বলো, বুঝতে পারলে? এটা সময় কমিয়ে দিলাম তো, ট্রাক্টর বেশি লাগবে তো। তাহলে 20টা কোথায় ওপরে গুণ হবে তো? এই যে 4 × 20, 20টা ওপরে গুণ হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এবার তারপরে কি বলেছে? 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে। আচ্ছা, এবার 1800 বিঘা জমি যদি 1 দিনে চাষ করতে বলা হয় তাহলে ট্রাক্টর বেশি লাগবে তো। কেন? কারণ কাজের পরিমাণ আবার বাড়িয়ে দিলাম তো। এই যে জমি চাষ করা মানে তো কাজের পরিমাণ, তাহলে বাড়িয়ে দিলাম তো, বেশি ট্রাক্টর লাগবে তো। ইনটু 1800/360, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবারে 1800 বিঘা জমি তোমাকে 10 দিনে চাষ করতে বলেছে, তাই তো? 10 দিনে চাষ করতে, এই যে 10 দিনে। তাই 10 দিনে চাষ করতে ট্রাক্টর বেশি লাগবে না কম লাগবে? 10 দিনে বেশি লাগবে। বেশি লাগবে। ট্রাক্টর কম লাগবে, সময় বাড়িয়ে দিলাম। দেখো, 1 থেকে 10 করলাম, এখানটা বুঝতে পারছো না? সময় বাড়িয়ে দিলে ট্রাক্টর কম লাগবে না বেশি লাগবে বলো? সময় বাড়িয়ে দিলে তোমাকে বললাম যে তুমি 2 দিনে 500টা অঙ্ক করে নিয়ে আসবে, বললাম, দিয়ে বললাম ঠিক আছে 7 দিনে করো। তাহলে একদিনে অঙ্ক, পার ডে অঙ্ক কম করতে হবে তো। 2 দিনে যদি 500টা অঙ্ক করতে বলে দৈনিক 250টা করতে হবে তো। 7 দিনে তো 100 কমে গেল। 7 দিন সময় দিলাম, তারপরে আমি যদি তোমার সময় বাড়িয়ে দিই প্রতিদিন তোমাকে কম অঙ্ক করতে হচ্ছে, ঠিক তেমনি আমি সময় বাড়িয়ে দিলাম তো, তা সময় বাড়িয়ে দিলে ট্রাক্টর কম লাগবে তো। 10 কোথায় হবে তাহলে? ওপরে হবে না নিচে হবে? 10 নিচে। নিচে হবে। এবার বোঝা গেল জিনিসটা? ভালো করে বুঝবে। সময় যদি বাড়িয়ে দিই তাহলে লোক সংখ্যা কমে যাবে, কাজের পরিমাণ যদি বাড়িয়ে দিই লোক সংখ্যা বেড়ে যাবে, আবার কাজের পরিমাণ যদি কমিয়ে দিই তাহলে লোক সংখ্যা কমে যাবে, ঠিক আছে? বোঝা গেল? গন্ডগোল করবে না, এগুলো যেন পরীক্ষায় ভুল না হয়। এটা পুরো পাঠের প্রণোদনা, জানো তো? আগে দেখে নাও তারপরে লিখবে। ইনটু 10 হলো
এই পর্যন্ত লেখো তো, এই পর্যন্ত লেখো, এই পর্যন্ত লেখো, তাহলে কাটাকুটিটা দেখাচ্ছি। 36 আগে লিখে নাও। লিখেছো? এদিকে দেখো, এবারে শোনো, এদিকে দেখো, 0 0 কেটে গেল, ঠিক আছে? হ্যাঁ 0 হ্যাঁ, আচ্ছা এদিকে দেখো এবারে, এই 0 কেটে গেল, তাই তো? ঠিক আছে, আচ্ছা 36 আছে, 4 9 তে কেটে গেল, তাই তো? হ্যাঁ, তাহলে কি থাকলো? 2, এখানে 2 আছে তো, 2 গণিতক 180/9, তাহলে কত হলো? 9 20 180, তাহলে 2 গণিতক 20, তাহলে কত হলো? 40। তাহলে কটা লাগবে? 40টা ট্রাক্টর। তাই তো? তাহলে উত্তর হচ্ছে 40টা ট্রাক্টর প্রয়োজন। অ্যানসার লেখো, 40টি ট্রাক্টর প্রয়োজন। স্যার আমাদের স্কুলে তাহলে যেটা ছক করে না করলে কেটে দেবে, ছকটা তাহলে শুধু করে নেবো। কে বললো ছক না করলে কেটে দেবে? আমাদের সেটা বলে আমাদের স্যারও বলেছে। ছক না করলে কেটে দেবে বলেছে? বেশ ঠিক আছে, এরকম করে লিখবে। দেখো এখানে লিখে দিচ্ছি ছকটা। কাজের পরিমাণ, কাজের পরিমাণের একক হবে হচ্ছে বিঘা, তাই তো? হ্যাঁ, আচ্ছা সময় হচ্ছে দিন, আর ট্রাক্টর সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ, ট্রাক্টর সংখ্যা হচ্ছে কটি, তাহলে কাজের পরিমাণ 360 বিঘা, তাই তো? সময় 20, ট্রাক্টর সংখ্যা 4, এদিকে কাজের পরিমাণ হচ্ছে 1800 বিঘা, সময় হচ্ছে 10, আর কটা ট্রাক্টর লাগবে, বুঝতে পারলে? এই হচ্ছে ছক, ঠিক আছে? 6টা দেখো। হয়েছে লেখা? হয়েছে লেখা? আচ্ছা 6টা পড়ো। সেটা আছে একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালানো 7 দিনের মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর? তাহলে কটি জেনারেটর চালানো যাবে? তাহলে সবার আগে এখানে জেনারেটর ছকটা আগে বানিয়ে দিচ্ছি। কটা জেনারেটর লাগবে, তাই তো? জেনারেটর, জেনারেটরের ইউনিট হচ্ছে টি, একক, ঠিক আছে? সময় হচ্ছে, একটা হচ্ছে দিন আর আরেকটা সময় হচ্ছে ঘন্টা, তাই তো? দৈনিক, তাই তো? যেটা, হ্যাঁ, তাহলে বলো দৈনিক কত ঘন্টা চালালে বলেছে? দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিন, 6 ঘন্টা চালালে 7 দিন, 6 ঘন্টা চালালে 7 দিন, 12টা জেনারেটর, তাই তো? দৈনিক 6 ঘন্টা করে 12টি জেনারেটর, 7 দিন 12টি জেনারেটর দৈনিক, তাহলে 7 ঘন্টা 7 দিনে মজুদ তেল খরচ হয়। তাহলে দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে, দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে কটা জেনারেটর লাগবে, তাই তো? মজুদ তেল খরচ করতে, কি মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে, এই তো? বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে কি হবে? এই যে লিখবে, এই যে দৈনিক 6 ঘন্টা করে 7 দিনে জেনারেটর একটি, জেনারেটর 12টি, সময় 3, তাই তো? দৈনিক 6 ঘন্টা করে 7 দিনে জেনারেটর 12টি, তাই তো? এবার যদি আমি দৈনিক 1 ঘন্টা করে চালাই 7 দিন, তাহলে কটা জেনারেটর চালানো যাবে মজুদ তেলে? বেশি জেনারেটর চালানো যাবে না কম জেনারেটর চালানো যাবে? 7, 9,
তাহলে একটা কথা বলি, এই অঙ্কটা গোটাটা লিখ, আমি বোঝাবো তারপরে খাতায় হাত দেবে, ভালো করে যেটা জিজ্ঞেস করছি ভালো করে বোঝো। আমি যদি দৈনিক 1 ঘন্টা করে চালাই, ওই তেলে আমি বেশি জেনারেটর চালাতে পারবো না কম চালাতে পারবো? আমি দৈনিক 6 ঘন্টা করে চালালাম, আর আমি সেখানে দৈনিক 1 ঘন্টা করে চালাচ্ছি, বেশি জেনারেটর চালাতে পারবো। তাহলে 12 গুণিতক কত হবে? 12 গুণিতক 6, বিপরীত সম্পর্ক তো বটেই, 12 গুণিতক 6, তাই তো? আচ্ছা, এবার আমি 1 ঘন্টা করে একদিন জেনারেটর চালাচ্ছি, তাহলে আমি আরো জেনারেটর চালাতে পারবো তো? হ্যাঁ, একদিনে কি একদিনে তেল খরচ করতে হবে তো, তাহলে তো আরো জেনারেটর চালাতে হবে। এখানে তো তেল খরচের প্রশ্ন, তাই তো? গোটা তেল খরচ করে দিতে হবে, মাত্র আমি 1 ঘন্টা করে একদিনে, তাহলে আমাকে এতগুলো জেনারেটর আনতে হবে তো তেলটা খরচ করার জন্য। আচ্ছা, এখানে তো তোমাকে জেনারেটর চালিয়ে তেল খরচ করে দিতে বলেছে, তো মজুদ তেলে কটা জেনারেটর চালানো যাবে, কথার মানে কি যে জেনারেটর চালিয়ে তেল খরচ করে দিতে হবে। ঢুকলো মাথায়? এবার বলো, আমি দৈনিক 4 ঘন্টা করে এবারে একদিনে জেনারেটর চালাচ্ছি, তাহলে আমার কটা জেনারেটর লাগবে? 4 ঘন্টা করে চালাচ্ছি, তাহলে 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা করে দিলাম। বেশিক্ষণ চালাচ্ছি তো, তাহলে কম জেনারেটর লাগবে তো? বেশিক্ষণ চালালে তো কম জেনারেটর লাগবে, 4 দিয়ে ভাগ হচ্ছে তো। আবার আমি 4 ঘন্টা করে এবার আমি 9 দিন জেনারেটর চালাচ্ছি, তাই তো? হ্যাঁ, একদিনের জায়গা, তাহলে আরো কম জেনারেটর লাগবে তো, কারণ আমি 9 দিন সময় পেলাম তো তেল খরচ করার। আমাকে বলেছিল 4 ঘন্টা করে আমি একদিনে তেল খরচ করছি, আগে 1 ঘন্টা করে চালাতাম, একদিনে তেল খরচ করতাম, দিয়ে এতগুলো জেনারেটর লাগতো। এখন 4 ঘন্টা চালাচ্ছি, তাহলে জেনারেটর কম লাগবে। এখন আবার 1 ঘন্টার জায়গায় একদিনের জায়গায় 9 দিন চালাচ্ছি, 9 দিনে তো আরো জেনারেটর কম লাগবে, তাই তো? তেল খরচ করার জন্য তো আমি বেশি টাইম পেলাম, তাহলে আমার কম জেনারেটর লাগবে তো। চার গুণিতক 9, এই যে, ঠিক আছে? তাহলে এতটি জেনারেটর লাগবে। লেখা হয়ে গেছে? এটা লেখা হয়েছে? 12 গুণিতক 6 ইন্টু 7 বাই 4 ইন্টু 9, তাহলে কি হবে? এদিকে দেখো, 4 3 12, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তাহলে 2 গুণিতক 7, তাই তো? তাহলে 14টা জেনারেটর লাগবে। উত্তর হচ্ছে 14টা জেনারেটর লাগবে, 14টা জেনারেটর প্রয়োজন। কটি জেনারেটর চালানো যাবে? 14টি জেনারেটর চালানো যাবে। তাই তো? হাসি কিসে পাচ্ছে? হাসি পাচ্ছে কিসে? লিখে নাও, লিখে নাও। হচ্ছে লেখা? লেখা হয়ে গেছে? 7টা পড়ো। একটা বলেছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? তাহলে কত সময় নেবে? তাহলে সময় রাখা হচ্ছে মিনিট, ঠিক আছে? তাহলে মিনিটটাকে আমরা, সময়টাকে আমরা ডান দিকে রাখবো, তাই তো? বুঝতে পারলে? হ্যাঁ, দেখো, তাহলে
এই দেখো 7-1টা, তাহলে সময় হচ্ছে মিনিট, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো কি লেখা আছে, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল, তাহলে হচ্ছে ভ্যান সংখ্যা আর ওজন। হ্যাঁ ভ্যান সংখ্যা আর এটা হচ্ছে ঠিকঠাকই লিখেছে, যেটা দেখো না, ওজন হচ্ছে কুইন্টাল। তাহলে ভ্যান সংখ্যা কটা লিখেছে, 15টি ভ্যান 75 কুইন্টাল 40 মিনিট, তাই তো। হ্যাঁ আর 20টি ভ্যান 100 কুইন্টাল, 20টি ভ্যান 100 কুইন্টাল করতে কত সময় লাগবে, হলো। আচ্ছা 15টি ভ্যান 75 কুইন্টাল ওজন টানে 40 মিনিটে, তাই তো। এবার আমি যদি একটা ভ্যান দিয়ে বলি যে এই গোটা ওজনটা টানতে বলা হয়, তার কত সময় লাগবে, বেশি সময় লাগবে না কম সময় লাগবে বলো, ভালো করে বলছো, তারপরে লিখবে একটা ভ্যান দিয়ে গোটা ওজনটা টানতে বললাম, বেশি সময় লাগবে তো। আচ্ছা হ্যাঁ তাহলে 40 ইন্টু কত হয়ে যাবে 15, তাই তো। আচ্ছা এবার আমি যদি বলি যে একটা ভ্যান দিয়ে মাত্র 1 কুইন্টাল ওজন টানতে হবে, তাহলে আমি এখানে ওজন মানে কাজের পরিমাণ কমিয়ে দিলাম তো, তাহলে সময় কম লাগবে তো। কম লাগা মানে 75টা কিন্তু ভাগ হয়ে যাবে, বোঝা গেল নিচে, মাথায় ঢুকলো। কারণ আমি তখন ওজনটাও কমিয়ে দিলাম। এরপরে আমি বললাম যে না এবার 20টা ভ্যান লাগিয়ে দিলাম, কিন্তু বললাম 20টা ভ্যান দিয়ে মাত্র 1 কুইন্টাল ওজন টানতে হবে, তাহলে তো আরো তো সময় কম লাগবে। কারণ এখানে আমি ভ্যান বাড়িয়ে দিলাম মানে লোক সংখ্যা বাড়িয়ে দিলাম, ভ্যান মানে তো লোক সংখ্যা বাড়িয়ে দিলাম তো, তার সময় কি কম লাগবে তো। তাহলে 40 ইন্টু 15 বাই 75 ইন্টু 20, তাই তো। হ্যাঁ এরপর বললাম যে আবার এখানে ওজনটা বাড়িয়ে দিলাম, একের জায়গায় আমি 100 কুইন্টাল করে দিলাম, তাহলে তোমার বেশি ভ্যান লাগবে, কারণ ওজন বাড়িয়ে দিলাম তো। তাহলে 100টা উপরে গুণ হবে তো। দেখো বুঝতে পারছো কনসেপ্টটা, ঠিক করে বলো, বুঝতে পারলে তো। এই যে এত মিনিট লাগবে, তাহলে নিচেটা আবার লেখো 40 গণিতক 15 গণিতক 100 75 ইন্টু 20, 20 দুগুণে 40 হয়তো, 5 15 75 হয়তো, 5 20 100, তাহলে কত লাগবে 2 ইন্টু 20 মানে 40 মিনিট। 40 মিনিটই লাগবে, ঠিক আছে। হ্যাঁ সেম লাগলো। দাঁড়াটা কত লিখতে দাও, 40 মিনিট সময় লাগবে, ঠিক আছে। অর্ডারটা লাগবে, লিখে নাও লিখে নাও। বলো তাহলে এখানটা কি আছে,
হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কেজি আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কেজি আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কত দিন চলবে? তাহলে হচ্ছে সময়, 40, 20, 75, সময় দিন, তাই তো? 75, ছাত্র সংখ্যা, 40, ঠিক আছে, আর হচ্ছে আটা, আটা হচ্ছে কেজি, ছাত্র সংখ্যা হচ্ছে কত জন, তাই তো? তাহলে এখানে কি 20 জন ছাত্রের 30 দিন, তাহলে 30 দিন আর 20 জন ছাত্রের আটা রাখা ছিল 30 দিনের জন্য, 150 কেজি আটা মজুদ ছিল, তাই তো? তাহলে এখন কি হয়েছে, 30 কেজি আটা নষ্ট হয়ে গেছে, মানে আটার জায়গায় হবে 150 মাইনাস 30 মানে 120 কেজি, আর 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাই তো? তাহলে 20 মাইনাস 5 মানে 15 জন, তাহলে কত চলবে? ঠিক আছে, বুঝতে পারলে? এবার কিভাবে কথাটা লিখতে হবে, এর এই ছকটা আগে লিখে নাও, ছাত্র সংখ্যা, বুঝতে পারছো তো? আটা, কেজি, দেখো ভালো করে দেখো, এবার কি কথাটা কিভাবে লিখবে, এরকম করে লিখবে, 150 কেজি আটাতে 20, হ্যাঁ 20 জন ছাত্রের চলে 30 দিন, তাই তো? এবার আমি বললাম যে 1 কেজি আটাতে ওদেরকে 20 জন ছাত্রের কদিন চলবে? 1 কেজি আটা, মাত্র 1 কেজি আটা, তাহলে কদিন চলবে? 30 বাই 150 কম দিন চলবে তো? কম হলে বাই হয়ে যাবে সংখ্যাটা, যেটা থেকে 1 করা হয়, তাই তো? আর বললাম যে ঠিক আছে 1 কেজি আটাতে একজন ছাত্রের কদিন চলবে? তাহলে আমি এখানে ছাত্র সংখ্যা কমিয়ে দিলাম, তাহলে বেশি দিন চলবে তো? 20 থেকে 1 করে দিলাম তো? এটা আগে দেখে নাও, একটা কথা বারবার বলতে হয় যেন না হয়, আগে যিনি অঙ্কটা দেখো, তোমাদের লেখার টাইম দিই তো, আগে অঙ্কটা দেখো, এটা শিখলে 1 লাখ অঙ্ক করতে পারবে, না শিখলে সব কটা ভুল হবে। একজন আটা 1 কেজি আটাতে বললাম একজন ছাত্রের কদিন চলবে, তাহলে আমি ছাত্র সংখ্যা কমে দিলাম তো, মানে লোক সংখ্যা কমে দিলাম তো। লোক সংখ্যা কমালে কি হয়, সময় বাড়ে না কমে? কমবে, লোক সংখ্যা কমালে সময় কমে যাবে, না না, লোক সংখ্যা কমালে সময় বাড়বে, সময় বাড়বে তো? তাহলে ওদের বেশি দিন চলার কথা তো, তাহলে 30 গণিত 20, 20টা উপরে হবে, এবার বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, এবারে 15 জন ছাত্র, 15 না, এটা 15 জন না, এটা পরে করবো, এটা আগে 100 আটাটা আগে লিখে নাও, তাহলে 120 কেজি আটা দিয়ে দিলাম, যে 120 কেজি আটা দিয়ে দিলাম, দিয়ে বললাম একজন ছাত্রের কদিন চলবে? 120 কেজি আটাতে বেশি দিন চলার কথা তো? 1 কেজি আটাতে যা দিন চলতো 120 কেজি আটাতে বেশি দিন চলবে তো, তাই তো? কারণ এখানে আমি খাবারের পরিমাণ বাড়িয়ে দিলাম তো, তা খাবারের পরিমাণ বাড়িয়ে দিলে সময়ও তো বেশি দিন লাগবে সেটা শেষ করতে, তাই তো? হলো তো? আচ্ছা, কিন্তু আমরা বললাম যে না 120 কেজি আটাতে একা খেতে পারবে না, তাই তোমার সঙ্গে আরো টোটাল 15 জন দিয়ে দিলাম মোট, তাই তো? তাহলে কম সময় লাগবে তো? এবারে আমি এবারে জন মানে পার হেড একজনের জায়গায় 15 জন কমে করে দিলাম, তাহলে এবার লোক সংখ্যা বেড়ে গেল। লোক সংখ্যা বললে সময় বাড়ে না কমে? সময় কমে, তাহলে কি হবে? কম আছে, তাহলে কি হবে বলো? 30 গণিত 20 গণিত 120 বাই 150 ইন্টু 15 হবে তো? এত দিন, ঠিক আছে? কিরম করে করবে, এই দেখো 30 গণিত 20 গণিত 120 বাই 150 ইন্টু 15, ঠিক আছে? 15 দুগুণে 30, তাই তো? হ্যাঁ, কেটে গেল। এবার কি হবে? 2 2 12, 15 8 120, তাই তো? তাহলে 2 গণিত 2 গণিত 8 8 ইন্টু 4, তাহলে 32 দিন,
উত্তর হচ্ছে 32 দিন। ঠিক আছে, তাহলে কি হবে 32 দিন বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে 32 দিন চলবে, 32 দিন চলবে। একটা ক্যালকুলেশনের জন্য ভুল না হয়, ভিডিওগুলো কিন্তু দেখবে কিভাবে ক্যালকুলেশনটা করা হচ্ছে। ঠিক আছে, একটা ক্যালকুলেশনের জন্য ভুল না হয়, ভালো করে জিজ্ঞেস করবে, নিজেকে প্রশ্ন করবে যেরকম করে জিনিসটা বোঝালাম। হ্যাঁ, আমি কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলো বেশি করতে দেবো। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? এখানটা কি করে হচ্ছে বুঝতে পারলে তো? যে আমি যদি আটার পরিমাণ কমিয়ে দিই তাহলে সেটা শেষ করতে তাড়াতাড়ি হয়ে যাবে। কম আটা শেষ করতে তো কম সময় লাগবে, বেশি আটা শেষ করতে বেশি সময় লাগবে, তাই তো? কিন্তু আবার যদি 20 জনের জায়গায় একজন করে দিই তাহলে লোক সংখ্যা কমিয়ে দিলাম, তাহলে সময় বেশি লাগবে তো। তখন ওই সংখ্যাটা 20 যেটা থেকে 1 করাবে সেটা তখন এদিকে গুণ হবে, বেশি হলে গুণ, কম হলে ভাগ। এই হচ্ছে ঐকিক নিয়ম। আর ঐকিক নিয়মটা কি, যে দুটোই দেখো দুটোই 1 করে করতে হবে, এটাকে বলা হচ্ছে ঐকিক নিয়ম। ঠিক আছে, ঐকিক নিয়মের ইংলিশ হচ্ছে ইউনিটারি মেথড। এটা লিখে নাও খাতায়, ইউনিটারি মেথড মানে ইউনিট মানে 1, ইউনিটারি মেথড মানে হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম, হ্যাঁ ইউনিটারি, ইউনিট থেকে ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম।